আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির এক অদ্ভুত, জটিল এবং কিছুটা রোমাঞ্চকর ভাগ নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে বসেছি। আপনারা যারা নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই একটি বাক্যের সাথে খুবই ভালোভাবে পরিচিত। আর সেই বিষয়টি হলো ঈদের পরে তীব্র আন্দোলন। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বছরের পর বছর আমরা বিরোধী শিবিরের কাছ থেকে এই বলি শুনে এসেছি। একটা সময় এই ঈদের পরে আন্দোলন কথাটা মানুষের কাছে অনেকটা বিনোদনের খোরাক কিংবা নিছক হাস্যরসাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ আন্দোলন করার জন্য যে সাংগঠনিক শক্তিমত্তা দরকার, যে সুনির্দিষ্ট কৌশল দরকার এবং যে জনসম্পৃক্ততার উপলক্ষ দরকার হয়, সেটি তখন তাদের ছিল না। কখনো বলা হতো বর্ষাকালটা যাক, কখনো বলা হতো ছেলেমেয়েদের পরীক্ষা শেষ হোক, তারপরে আন্দোলন। অর্থাৎ অজুহাতের পর অজুহাত, এভাবেই কিন্তু চলছিল ঈদের পরে আন্দোলনটা। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এবার কিন্তু বিষয়টি কোনো রাজনৈতিক কথার কথা বা ফাঁকা বলি নয়। নতুন একটি ব্যবস্থা বা সরকার দায়িত্ব নেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই আবার সেই ঈদের পর দুর্বল আন্দোলনের ডাক শোনা যাচ্ছে। তবে যারা অতীতের অভিজ্ঞতার আলোকে এবারের হুমকিটাকে হালকাভাবে নিচ্ছেন বা ভাবছেন, এটাও বুঝি সেই পুরনো ফাঁকিবাজি। তারা কিন্তু মস্ত বড় এক রাজনীতি ভুল করতে যাচ্ছেন। কারণ রাজনীতির মাঠে এখনকার সমীকরণগুলো আর আগের সমীকরণগুলোর মতো কোনোভাবেই কিন্তু সরল নয়। আপনারা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন মাঠের রাজনীতিতে জামাতের অবস্থান এখন কিন্তু অভাবনীয় মাত্রায় সুসংগঠিত। তারা কিন্তু এখন আর কেবল একটি গতানুগতিক রাজনৈতিক দলের কাঠামোর মধ্যে কোনোভাবেই সীমাবদ্ধ নেই, বরং তারা কিন্তু তাদের নিজস্ব বলয়ের মধ্যে অসংখ্য প্রক্সি সংগঠন, বিভিন্ন এনজিও এবং শক্তিশালী প্রেশার গ্রুপ তৈরি করেছে। এই প্রেশার গ্রুপগুলো কিন্তু শুধু রাজপথেই নয়, বরঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার বাইরে এক বিশাল মনস্তাত্ত্বিক বলয়ও কিন্তু তৈরি করে ফেলেছে। তারা খুব ভালো করেই জানে কিভাবে একটি নির্দিষ্ট ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে হয়, কিভাবে তথ্য প্রযুক্তির যুগে সাইবার স্পেসে ঝড় তুলে সাধারণ মানুষের আবেগ এবং মনন নিয়ন্ত্রণ করতে হয়। এই যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং প্রোপাগান্ডা ছড়ানোর নিখুঁত স্ট্রাকচার, এটি এই মুহূর্তে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের এতটা বা সমপরিমাণে গোছানো অবস্থায় নেই। এখন প্রশ্ন হলো, জামাত হঠাৎ করে কেন এত মরিয়া হয়ে উঠল? কেন তাদের ঈদের পরেই এই তীব্র আন্দোলনে নামতে হবে? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে বিএনপি এবং জামাতের মধ্যকার বর্তমান যে টানাপোড়েন এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে। গত কিছুদিনে, বিশেষ করে জুলাই আগস্টের পটভূমিতে, জামাত যে রাজনৈতিক সুবিধা এবং এক ধরনের আধিপত্য বিস্তার করেছিল, সেটি কিন্তু বিএনপি খুব স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না। বিএনপি দীর্ঘ সময় পর ক্ষমতার একটি সুবাতাস পেয়েছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে তাদের প্রভাব বাড়তে শুরু করেছে। আর ক্ষমতার রাজনীতি কিন্তু বড়ই নির্মম। এখানে কেউ কাউকে স্বেচ্ছায় কিন্তু জায়গা ছেড়ে দেয় না। বিএনপির অনেক তৃণমূল এবং শীর্ষ পর্যায়ের নেতাকর্মীর ভেতরেই জামাতের এই সাম্প্রতিক আধিপত্য নিয়ে এক ধরনের ক্ষোভ এবং প্রতিশোধ স্পৃহা তৈরি হতেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে। জামাত কিন্তু এই বিষয়টি খুব ভালো করেই আঁচ করতে পেরেছে। তারা অত্যন্ত অভিজ্ঞ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকা রাজনীতিতে খুবই পারদর্শী এবং তারা বুঝতে পারছে বিএনপির সাথে তাদের অতীতের সেই সখ্যতা বা হ্যান্ডশেক করার দিন শেষ হয়ে গেছে। বিএনপি যদি একবার পুরোপুরি নিজেদের গুছিয়ে নিতে পারে, তবে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে জামাতকে কোনোভাবেই কিন্তু আর ছাড় দেবে না। উল্টো চারদিক থেকে তাদের কর্মকাণ্ড সংকুচিত করে আনা হতে পারে। ঠিক
এই জায়গাটিতেই জামাত কিন্তু এক চরম অস্তিত্বের সংকটে পড়েছে। তাদের হাতে সময় খুবই কম। এখন এই কম সময়টা আসলে কিভাবে? দেখুন, বিএনপি নতুন সরকার গঠন করেছে। তারা নতুন সরকার গোছাতে অনেক সময় নেবে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, বৈষয়িক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল বিষয়বস্তু সেগুলোর কথা চিন্তা করে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে কিন্তু বর্তমান সময়ে বিএনপিকে এই দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হলে অনেক কষ্ট করতে হবে। এটা শুধু যে আমাদের মুখের বুলি কিংবা আমাদের মুখের কথা তা কিন্তু নয়, বরঞ্চ বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন, এমনকি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও কিন্তু গণমাধ্যমের সাক্ষাৎকারে বা বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন অনুষ্ঠানে যখন বক্তব্য প্রদান করছেন, তখন কিন্তু এই বিষয়টি ফুটে উঠেছে। তিনি স্পষ্টই বলেছেন তাদের জন্য এই দেশকে গুছাতে সময় লাগবে। আবার অন্যান্য বিএনপির যে সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, তারাও কিন্তু তাদের কথাবার্তায় বিভিন্নভাবে এই বিষয়গুলো ইঙ্গিত দিচ্ছেন এবং তাদের বিষয়বস্তুর মধ্যে সারসংক্ষেপ যেটি দাঁড়ায় সেটি হচ্ছে নতুন এই সরকার বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করা তাদের জন্য অনেকখানি কঠিন হবে। অর্থাৎ আলটিমেটলি যে বিষয়টি এখানে দাঁড়ায় সেটি হচ্ছে নতুন এই সরকারকে এই দেশকে গোছাতে, তাদের নীতি গুছাতে, সর্বোপরি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে এবং সেই অল্প সময়টাই, অর্থাৎ তাদের গোছাতে যে সময়টা প্রয়োজন, এই টাইমিংটাই জামাত কিন্তু বেছে নিতে চাচ্ছে এবং এ কারণেই মূলত জামাতের হাতে সময় বর্তমান সময় খুবই কম এবং এই কম সময়ের ভিতরেই তারা যা করার সেই বিষয়টি কিন্তু করে নেবে। কারণ এই সব কিছু গুছিয়ে ফেললে বিএনপি কিন্তু খুব সুসংগঠিত একটি সরকারে পরিণত হবে। তখন বিএনপিকে ফুলের টোকা দেওয়া কিন্তু বিরোধী দল হিসাবে জামাত কিংবা এনসিপির জন্য অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং এই যে মেকিং পিরিয়ড, এই ফার্টাইল পিরিয়ডটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পিরিয়ডটাই বর্তমান সময়ে জামাত অত্যন্ত সূক্ষ্মভাবে গুছিয়ে কাজে লাগাতে চাচ্ছে। আর এই অল্প সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে সংবিধান সংশোধন, বিভিন্ন আইনি ইনডেমনিটি বা সুরক্ষা এবং নিজেদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দাবি আদায় কিন্তু করে নিতে হবে। আর এই দাবিগুলো যদি তারা আদায় করতে না পারে, তবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সম্ভাব্য শক্ত অবস্থানের সাঁড়াশি আক্রমণের মুখে তারা পড়বে। এটি তাদের জন্য আক্ষরিক করতেই এক প্রকার জীবন মরণের লড়াই। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নিজেদের আপন শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে এই আন্দোলন সফল করা ছাড়া আমি মনে করি তাদের সামনে বর্তমান সময়ে আর কোনো ধরনের বিকল্প পথ খোলা নেই। আর এই যে পুরো ত্রিমুখী সংকট, এই সংকটে বর্তমান বিএনপি সরকার পড়েছে কিন্তু উভয় সংকটে। তারা যদি জামাতের এই শক্তি প্রদর্শনকে অবহেলা করে, তবে এই সুসংগঠিত নেটওয়ার্ক যে কোনো সময় কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আবার তাদের যে দাবি, এই দাবিগুলো মেনে নিলেও কিন্তু দীর্ঘমেয়াদে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার প্রবল একটা ঝুঁকি থেকে যায়। তবে এই পুরো আলোচনার সবচেয়ে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ দিকটি কিন্তু রয়েছে সুদূর দিল্লিতে। বাংলাদেশের রাজনীতির এই যে বর্তমান অস্থিরতা, বিএনপি জামাতের মধ্যকার বর্তমান এই সাপে নেউলের সম্পর্ক এবং বিএনপি সরকার নতুন অবস্থায় যে উভয় সংকট, এই পুরো দৃশ্যপটটির দিকে তাকিয়ে কিন্তু একজন মানুষ নীরবে স্বস্তির হাসি হাসছেন। আর তিনি হলেন সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা হয়তো চমকে উঠতে পারেন যে কেন তিনি খুশি হবেন। এর উত্তরটি কিন্তু নিহিত রয়েছে সাম্প্রতিক গণমাধ্যমের বিভিন্ন তথ্য উপাত্ত এবং বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণের মধ্যে। দেখুন, গণমাধ্যমে চোখ রাখলে কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন এলাকায় বর্তমান সময়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে
নিত্য নতুন সংঘাতের খবর কিন্তু বেরিয়ে আসছে। এই যে বর্তমান সময়ে ক্ষমতাকে কেন্দ্র করে বা ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে বর্তমান সময়ে নিজেদের মধ্যে যে একটি সংঘাত, এটি কিন্তু শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানকেই সত্য প্রমাণ করছে। আওয়ামী লীগ সবসময় কিন্তু দাবি করে আসছিল যে তাদের অবর্তমানে এই দলগুলো দেশের স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না, বরঞ্চ নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়ে দেশকে এক চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেবে। এবং আজ যখন সাধারণ মানুষ দেখছে একটি স্থিতিশীল সরকারের অভাবে কিভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াইয়ে মত্ত হয়ে উঠেছে, তখন কিন্তু সেই পুরনো স্থিতিশীলতার অভাববোধ আমি মনে করি মানুষের মনে খুব ভালোভাবে নাড়া দিচ্ছে। দেখুন, শেখ হাসিনা কিন্তু খুব ভালো করেই জানেন বিএনপি এবং জামাত যদি একে অপরের মুখোমুখি দাঁড়ায় এবং বর্তমান এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে যদি সরকার রাজনৈতিকভাবে হোঁচট খায়, তবে সবচেয়ে বড় সুবিধাটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের ঘরেই যাবে। সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের শাসনামলের তুলনামূলক যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার বিষয়টি আরো স্পষ্টভাবে কিন্তু উঠে আসবে কিংবা ধরা পড়বে। তাই রাজনীতির এই দাবার বোর্ডে আপাত দৃষ্টিতে মনে হতে পারে খেলাটি কেবল বর্তমান সরকার এবং বিরোধী দল কিংবা জামাতের মধ্যে চলছে, কিন্তু এই অস্থিরতার সুদূর প্রসারী রাজনৈতিক ফল হিসাবে শেখ হাসিনা এবং তার দল যে এক দারুণ মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বিজয় অর্জন করছে, তা কিন্তু কোনোভাবেই আর বলার অপেক্ষায় রাখে না। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই, তবে সময়ের এই হিসেব নিকেশগুলো কিন্তু বড়ই অদ্ভুত। এবং আমরা বর্তমান সময়ে যে সময় অতিক্রম করছি, এটি কিন্তু সেই শেখ হাসিনার হাসির বিষয়টিকে ইঙ্গিত দিচ্ছে। যদি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে খুশি না হতো, তাহলে এই যে জামাতের বর্তমান সময়ে যে তীব্র আন্দোলনের ডাক কিংবা ঈদের পরে আন্দোলনের ডাক, এটিতে তারা খুশি না হয়ে তারা সেই আন্দোলনকে তাদের একটি পুঁজি বানিয়ে নিত। কিন্তু আমি যেভাবে বললাম, বিভিন্ন গণমাধ্যমের তথ্যসূত্র এবং বিশ্লেষকদের উপাত্ত যদি আমরা সংগ্রহ করি, তাহলে হিসাব দাঁড়ায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা বর্তমান সময়ে এই সরকার বা বিএনপির সাথে কোনো ধরনের সংঘাতে যেতে যাচ্ছেন না, এবং তারা স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপিকে সময় দেওয়া হলো যে তারা দেশকে সচল করুক বা দেশকে স্থিতিশীল করুক। সুতরাং জামাত যদি কোনো কারণে আন্দোলন তীব্র করে, তাহলে শেখ হাসিনার হাসিটাই কিন্তু সব থেকে বেশি প্রকাশিত হবে, এবং এই হাসি আমি মনে করি জনগণের জন্য একটি চরম তুলনামূলক পরিস্থিতির কারণ হয়ে দাঁড়াবে, এবং এখানে সব থেকে বেশি ফায়দা লুটবে বর্তমান সময়ে রাজনীতির বাইরে থাকা আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণ জনগণ প্রকৃতপক্ষে বা সত্যি কথা বলতে বাস্তবিক অর্থে কোনো ধরনের অস্থিতিশীলতা চাই না। আমরা চাই সরকার যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, এবং যারা বর্তমান সময়ে বিরোধী শিবিরে রয়েছেন তারাও যেন সরকারকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে সাহায্য করেন। তবে বর্তমান সময়ে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে জামায়াতের যে সকল দাবি দাবা, এই দাবি দাবাগুলো যদি তারা আদায় করতে না পারে, তাহলে তারাও কিন্তু দিন শেষে ব্যর্থতার সম্মুখীন হতে পারে, এবং জামাত যদি একবার রাজনীতির মাঠে বিএনপির কাছে ব্যর্থ হয়ে যায়, তাহলে তাদের ঘুরে দাঁড়ানো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে আরো কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং এই বিষয়টি কিন্তু মাথায় রেখে জামাতকেও আন্দোলন করা কিংবা আন্দোলনের বিকল্প অন্য কোনো প্রস্তুতি যদি থেকে থাকে, তাহলে সেই বিষয়টি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। কারণ আন্দোলন করলে তাদের বর্তমান যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাও কিন্তু তারা হারাতে পারে। সুতরাং এই যে ত্রিমুখী একটি সংঘর্ষ এবং কান্না বা হাসির রোল, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আমাদের নীতি নির্ধারক যারা বর্তমান সময়ে রয়েছেন দেশ পরিচালনায়, তাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে। একটি ভুল সিদ্ধান্ত কিন্তু একটি বড় পট পরিবর্তনের সূচনা করে দিতে সক্ষম। এখনকার মতো এই পর্যন্তই।
এবং আজকের এই আলোচনার পক্ষে বিপক্ষে আপনাদের যে বিশ্লেষণ রয়েছে, আপনাদের যে মতামত রয়েছে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মতামত আমার জন্য শিক্ষণীয়। আমি প্রত্যেকটি কমেন্ট থেকে শিক্ষা অর্জন করি এবং পরবর্তী পর্যবেক্ষণে সেটি প্রকাশ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।